বিয়ের মাত্র আর কটা দিন বাকি, সব কেনাকাটাও কমপ্লিট। বন্ধুদের বাড়িতে আসা যাওয়া আর ফোনে নানা রকম ইয়ার্কি ঠাট্টা সবকিছু মিলিয়ে রাইয়ের মনে বেশ খুশি খুশি ভাব। বাবা পছন্দ করে একজন সুপুরুষ ইঞ্জিনিয়ার পাত্র জোগাড় করেছেন। শ্বশুরমশাই যিনি হবেন তিনিও অবসরপ্রাপ্ত ইতিহাসের অধ্যাপক। বরাবর রাই লেখাপড়ার প্রতি বিশেষ অনুরাগী, কারণ তার বাবা ও মা দুজনেই শিক্ষক ও শিক্ষিকা। রাই নিজেও উচ্চশিক্ষিতা, একটা বড় প্রাইভেট স্কুলে পড়ায় সে। সব ঠিকঠাক থাকলেও একটা ব্যাপার তার মনে কাঁটার মতো ফুটছে। তার শাশুড়ি মা একজন গ্রাম্য অশিক্ষিত মহিলা। দুজনের মধ্যে বোঝাপড়াটা কেমন হবে এই নিয়ে একটু চিন্তায় আছে সে। বিয়ে হয়ে গেল রাই আর রাজের। দেখতে দেখতে 3 মাস পার হয়ে গেল শ্বশুরবাড়িতে। যথেষ্ট স্বাধীনতা ও ভালোবাসা পেয়ে মাত্র কয়েক মাসের মধ্যেই শ্বশুরবাড়ির প্রতি একটা অদ্ভুত টান সে অনুভব করে। রাইয়ের স্কুলের টিফিন গুছিয়ে দেওয়া থেকে শুরু করে স্কুল থেকে ফিরে এসে কি খাবে সেই খাবার তৈরি করে রাখা সব কাজই তার শাশুড়ি মা নিজে হাতে করেন। ঠিক যেভাবে তিনি তার ছেলেকে যত্ন করেন, রাইকেও সেইভাবে যত্ন করেন। রাই ফোনে তার মাকে বলে, তোমাকে ছেড়ে আছি মনেই হয় না, আমার শাশুড়ি মা একদম তোমার মতো। সংসারের যাবতীয় কাজ তিনি নিজেই করেন ভোর থেকে উঠে। টাইমে টাইমে সবাইকে সব রকম পরিষেবা দেন হাসি মুখে। ছুটির বারে যদি রাই তাকে সাহায্য করার জন্য যায়, অমনি একগাল হেসে বলেন, এখন তো তোমাদের হেসে খেলে বেড়ানোর সময়। ছেলেকে ডেকে বললেন, বাবু ওকে নিয়ে একটু কোথাও ঘুরে আয়, আমি যতদিন আছি এদিকটা সামলে নেব। একটু অপ্রস্তুত হয়ে রাই বলল, সেই কবে থেকে আপনি এই সংসারের হাল টানছেন, একটু আপনাকে আমি সাহায্য করতে পারলে আমারও ভালো লাগবে। একটু হেসে বললেন, ছোট থেকে যে যেটা করে তাতেই সে অভ্যস্ত হয়ে যায়। তুমি পড়াশোনা করেছো, পড়াশোনা করতে কত পরিশ্রম যে করতে হয় তা তো তুমি জানো। স্কুলে পড়ানো কি কম পরিশ্রমের কাজ? তাই আমি একরকম পরিশ্রম করছি আর তুমি আরেক রকম পরিশ্রম করো। তবে যদি তোমার ইচ্ছে হয় মাঝে মধ্যে একটু আধুনিক রান্না করে খাওয়াবে আমাদের। এবার একটু ঘুরে এসো তো, জীবনটাকে উপভোগ করো। নিজের গুণেই সকলের কাছে কিনা জানি না, তবে আমার কাছে আমার শাশুড়ি মা পাকাপোক্তভাবে একটা শ্রদ্ধার জায়গা করে নিয়েছেন। আমিও মাঝে মধ্যে নতুন ধরনের খাবার তৈরি করি। অন্যরা যত না প্রশংসা করে, সব থেকে বেশি প্রশংসা করে এই মানুষটি, যাকে আমি বিয়ের আগে সব থেকে দেখতে সুন্দর কিন্তু অত্যন্ত সাদামাটা মানুষটার কোনো কিছুর প্রতি কোনো আসক্তি নেই। কাউকে সাহায্য করতে পারলে নিজেকে ধন্য মনে করেন। শ্বশুরমশাই রাশভারী গম্ভীর প্রকৃতির মানুষ। শাশুড়ি মায়ের সঙ্গে সারাদিনে গুনে গুনে কটা কথা বলেন তা কে জানে। বাড়িতে একটা লাইব্রেরি বানিয়েছেন, সেটাই তার জগৎ। মাঝে মধ্যে একটু দোকানে যান, আর বাকি সময়টা শুধু বই পড়ে সময় কাটান। কিছুদিনের ছুটি নিয়ে রাজ আর রাই দুজনে রাজস্থান বেড়াতে গিয়েছিল। অনেক দিন পর ফিরেছে তারা। সকাল থেকে পথ চেয়ে বসে আছেন রাজের মা। ছেলে ও বউয়ের পছন্দ মতো রান্না করেছেন সকাল থেকে। দুই মায়ের জন্য খুব সুন্দর দেখতে দুটো শাড়ি কিনেছে। তাই রাজস্থান থেকে ফিরে তার পরের দিন সকালে রাই তার মায়ের কাছে যায়। সেখানে 2 দিন থেকে আজ সে শ্বশুর বাড়িতে ফিরে আসে। বেড়ানোর গল্প আর বিভিন্ন ছবি শাশুড়ি মাকে দেখাতে দেখাতে অনেক রাত হয়ে যায়। কাল আবার স্কুল আছে, তাই দুজনে উঠে পড়ল শুতে যাবার উদ্দেশ্যে। রাইয়ের পতিদেব আগে থেকেই এসে ঘুমিয়ে পড়েছে। তাকে না ডেকে রাই আস্তে করে শুয়ে পড়ল, কিন্তু কিছুতেই ঘুম আসছে না তার। ঘড়িতে রাত 1টা বাজে। না ঘুমালে তো কাল সকালে উঠতে পারবে না সে। কি মুশকিল রে বাবা। এপাশ ওপাশ করতে করতে রাই বুঝতে পারল একটু চোখে মুখে জল দিতে হবে, তবে যদি ঘুমটা আসে। এই ভেবে ওয়াশরুমে যেতে গিয়ে রাই দেখে চিলেকোঠার ঘরে আলো জ্বলছে। ওই ঘরে তো কেউ সেভাবে যায় না, তাহলে কখনো ভুল করে কেউ আলো জ্বালিয়ে এসেছে। নেভাতে গিয়ে রাই দেখে যে তার শাশুড়ি মা সিঁড়ির দিকে পিছন করে হুমড়ি খেয়ে কি একটা খুব মন দিয়ে পড়ছেন। কি পড়ছেন তা রাই দূর থেকে বুঝতে পারল না।
একটু অবাক হয়ে কিছু না বলে নিচে তার শোবার ঘরে চলে গেল, মনের মধ্যে একটা প্রশ্ন নিয়ে। কি পড়ছেন এত রাতে এবং সবাইকে লুকিয়ে? এত মনোযোগ দিয়ে পড়ছেন যে রাইয়ের ওখানে আসা যাওয়ার কোনো আওয়াজ পর্যন্ত তিনি শুনতে পেলেন না। রাতে রাইয়ের আর ঘুম এলো না। সকাল হতে বারবার তার মনে হয়েছে কাল রাতের ঘটনাটা শাশুড়ি মাকে জিজ্ঞাসা করবে, কিন্তু শিক্ষিতা রুচিশীল মেয়েটি পারেনি কোনো প্রশ্ন করতে। উনি যখন লুকিয়ে কিছু পড়ছেন তখন তার ব্যক্তিগত ব্যাপারে কোনো কথা না বলাই ভালো। কিন্তু রাইয়ের মনে অহেতুক কৌতূহলটা থেকে গেল। সে ঠিক করল আজ রাতে আবার সে দেখবে শাশুড়ি মা কিছু করছেন কিনা। হ্যাঁ, ঠিক রাত 12টার পর রাই লক্ষ্য করল তিনি চুপি চুপি সিঁড়ি দিয়ে উপরে উঠে চিলেকোঠার ঘরে ঢুকলেন। সিঁড়ির দিকে পিছন ফিরে ঠিক আগের দিনের মতো একইভাবে কি একটা খুব মন দিয়ে পড়ছেন। রাইয়ের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। রাই তার নিজের ঘরে এসে শুয়ে শুয়ে অনেক কিছু ভাবতে লাগলো। এই মানুষটার সম্পর্কে কোনো খারাপ কথা তো মনে হয় না। তাহলে কি এমন গোপন জিনিস তিনি পড়েন যা আমাদের লুকিয়ে গভীর রাতে? এইভাবে আরো 3 দিন একই ঘটনা ঘটে। আজ রবিবার, স্কুলে বেরোনোর পাঠ নেই। নিজেকে আর সামলাতে পারেনি রাই। সকাল থেকে সুযোগ খুঁজতে থাকে কখন সে সবাইকে লুকিয়ে চিলেকোঠার ঘরে যাবে। শাশুড়ি মা যখন স্নান করতে গিয়েছেন তখন সবার অলক্ষ্যে পৌঁছে যায় চিলেকোঠার ঘরে। তন্ন তন্ন করে খুঁজে চলে শাশুড়ি মার গোপন তথ্য। এতদিনে রাইয়ের বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে যেহেতু শ্বশুর মশাইয়ের থেকে শাশুড়ি মা 15 বছরের ছোট, দুজনের মধ্যে এতটা বয়সের তফাৎ, তাই নিশ্চয়ই কোনো গোপন সম্পর্ক আছে। তার জন্যে তিনি কিন্তু পাশে টুনুদের বাড়ি ছাড়া আর কারোর বাড়িতে তিনি যান না। তাহলে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কিছু পেল না রাই। শুধু কতগুলো ক্লাস 7-এর ইতিহাস, ভূগোল ও বাংলা বই ছাড়া। বইগুলো যদিও টুনু এখন ক্লাস 8-এ পড়ে। কোনো হিসাবই মিলছে না রাইয়ের। এদিকে রাইয়ের পিছনে কখন যে তার শাশুড়ি মা এসে দাঁড়িয়েছেন তা সে বুঝতে পারেনি। হঠাৎ ভূত দেখার মতো চমকে উঠল সে। কিছু একটা বলতে যাবে, বাধা দিয়ে শাশুড়ি মা বললেন, আমি তোমার ছায়া দেখতে পেয়েছিলাম রাতের বেলা যখন তুমি এখানে এসেছো। একটু হেসে বললেন, কিছু বলিনি তোমাকে, যদি পাছে লজ্জা পাও তাই। রাই একটু অপ্রস্তুত হয়ে বলে, আমি কিন্তু আপনাকে। কথাটা শেষ করতে দেন না শোভাদেবী, অর্থাৎ রাইয়ের শাশুড়ি মা। সংসারে যদি কিছু ব্যতিক্রম ঘটনা ঘটে তাহলে মানুষের কৌতূহল বেড়ে যায়। তুমিও এর ব্যতিক্রম নও। তাহলে তুমি বা এত লজ্জা পাচ্ছ কেন? খাওয়া দাওয়ার পর তোমাকে আমি সব বলবো। খাওয়া দাওয়া পাঠ শেষ করে রাই আসে চিলেকোঠার ঘরে শাশুড়ি মার সঙ্গে। রাইয়ের দিকে তাকিয়ে একটু মৃদু হেসে শোভাদেবী বললেন, আজ পর্যন্ত যে কথা আমি কাউকে বলিনি আজ আমি তোমাকে বলবো। এটা আমার জীবন কাহিনী। আমি এক গ্রামের মেয়ে। ঠাকুমার অনুশাসনে আমাদের সংসার চলত। 3 দাদা ও আমি লেখাপড়া করতাম গ্রামের এক স্কুলে। বরাবর আমি প্রথম হতাম। ক্লাস 4 পাস করার পর মনে খুব আনন্দ হলো, এবার বড়দের স্কুলে যাব। হঠাৎ কানে এলো ঠাকুমার কথা, মেয়ে মানুষের অত লেখাপড়ার কোনো দরকার নেই, যা সারা জীবন করবে তা হলো সংসার। ভালো করে সংসারের কাজ শেখাও, যাতে বিয়ের পরে শ্বশুর বাড়িতে শাশুড়ির মুখ ঝামটা না খেতে হয়। বাবা মা ঠাকুমার উপর কোনো কথা না বলে আমাকে স্কুল ছাড়িয়ে দিল। সব স্বপ্নই থেকে গেল। বইগুলোকে নিয়ে অনেক কেঁদেছি। কেউ বোঝেনি আমার যন্ত্রণা। লুকিয়ে দাদাদের উঁচু ক্লাসের বই পড়তাম। কিছু বুঝতাম, আবার কিছু বুঝতে পারতাম না। পরে যখন বিয়ের বয়স হলো তখন আমার থেকে 15 বছরের বড় ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিল। জানি না তোমার শ্বশুর মশাই মূর্খ বউকে মন থেকে গ্রহণ করতে পেরেছিলেন কিনা। হয়তো তাকেও কোনো জোরের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দিতে হয়েছিল। তাই যে বইগুলো আমি পড়তে ও বুঝতে পারি টুনুর কাছ থেকে এনে লুকিয়ে পড়ি এই ঘরে। অঙ্ক ইংরেজি তো বুঝতে পারি না, তাই ইতিহাস, ভূগোল, বাংলা একটু পড়ি আর কি, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো।
একটু অবাক হয়ে রাই জিজ্ঞাসা করল, বাবা বা আপনার ছেলেকে বলেননি কেন এসব কথা? না, ওরা ব্যস্ত মানুষ। স্বামীর কাছে আমি শুধু স্ত্রী, আর ছেলের কাছে শুধুই মা। আমি যে আলাদা একটা মানুষ তা ওরা মানতে চায় না। ঘরের এক কোণেতে একটা ঝাঁটা দেখিয়ে খুব করুণ সুরে শোভাদেবী বললেন, আমি ঠিক ওই ঝাঁটাটার মতো, সব কাজ করে যাই, কিন্তু সংসারে আমার কোনো দাম নেই। কথাগুলো শেষ করে চোখটা মুছে ফেলে শোভাদেবী। রাইয়ের চোখ দুটো জলে ভরে ওঠে। আশ্চর্য হয়ে ভাবে, সে এত যন্ত্রণা বুকে নিয়ে হাসি মুখে সংসার করে চলেছেন এই মানুষটা। মুখে কিছু না বলে মাথা নিচু করে চলে যায় রাই নিজের ঘরে। ফোন করে তার এক বান্ধবীকে, যে বয়স্ক শিক্ষার সাথে যুক্ত। ফোনে কথা বলে সব ঠিকঠাক করে নেয় রাই। দুদিন পরে স্কুল থেকে ছুটি নিয়ে শাশুড়ি মাকে নিয়ে যায় সেই বয়স্ক শিক্ষার স্কুলে, ভর্তি করে দেয় তাকে। একটু অপ্রস্তুত হন শোভাদেবী বাড়ির কথা ভেবে। রাই জানায় তাকে, বাড়ির সকলের মত সে করিয়ে তবে শোভাদেবীকে এই স্কুলে ভর্তি করতে এসেছেন। সব ঠিকঠাক হয়ে যাবার পর শোভাদেবী বললেন, ছোট বাচ্চারা মায়ের সঙ্গে স্কুলে আসে ভর্তি হতে, আর আমি এসেছি আমার আরেক মায়ের সাথে, যে আমার সব থেকে কাছের, স্বপ্ন পূরণের কাণ্ডারি।